আচ্ছা। আচ্ছা, যেহেতু আমাদের সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা আর মাত্র একদিন সময় আছে। অনেকেই 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, যারা ফার্স্ট ইয়ারে আছে। আর অন্য কোনো ইয়ারের হবে হয়তো এটার সাথে আগামী রবিবারে। তো এখনো তো মোটামুটি সবারই পড়াশোনা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন সবাই তো রিভিশনের মধ্যে আছি। তো প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে সব থেকে মানে পরীক্ষার সময় সব থেকে গুরুত্বপূর্ণ একটা টাইম হচ্ছে এই যে এই সময়টা, এখন যে রিভিশন টাইমটা চলছে আপনাদের। মনে করেন যে আপনি অনেক ভালো করে পড়াশোনা করলেন, অনেক ভালো রিভিশন করলেন, কিন্তু পরীক্ষাতে যদি আপনি ভালো করে প্রেজেন্ট করতে না পারেন তখন কিন্তু সেটার আসলে কিন্তু ফলাফল আশানুরূপ হয় না। তো সেটার জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে এবং কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের রিটেন পরীক্ষার কিন্তু মানে টোটাল যে আমাদের যেহেতু ইয়ার সিস্টেম পরীক্ষা হয়ে থাকে হোম ইকোনমিক্সে, তো ইয়ার সিস্টেমে একটা সমস্যা আছে যে এখানে একটা ইয়ারে যদি রেজাল্ট খারাপ করে তাহলে কিন্তু সেটার ঘানিটা আনতে হয় কিন্তু পুরো একদম অনার্স পর্যন্ত। অনার্সের ক্ষেত্রে একদম 4টা বছরের মানে প্রত্যেকটা ইয়ারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু মাস্টার্সের রেজাল্টটা কিন্তু আলাদা হয়ে থাকে। তো ফার্স্ট ইয়ারের রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তাহলে দেখা যায় যে অনেক মানে অনেক প্রেশার নিতে হয় অন্য ইয়ারের রেজাল্ট খারাপ মানে ওটা কভার করার জন্য। তো এখন এই যে যেহেতু আমাদের ফাইনাল ইয়ারে ইনকোর্স 2টা ইনকোর্স পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু রিটেন পরীক্ষাটা আছে, ফাইনাল পরীক্ষা যেটা। তো এখানে একটা বড় অ্যামাউন্টের কিন্তু একটা নাম্বার এখানে আছে। তো এই নাম্বারটার উপরে কিন্তু অনেক সময় আমাদের সিজিপিএ নির্ভর করে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই পরীক্ষাতে কে কত ভালো করে প্রেজেন্ট করতে পারবে এবং তার নাম্বারটাই কিন্তু সব থেকে বেশি আগায় যাবে অন্যদের তুলনায়। দেখা যাচ্ছে যে ইন কোর্সে তার একটু খারাপ হলেও ফাইনালে যদি সে খুব ভালো করে ফেলে তাহলে কিন্তু সে অন্যদের তুলনায় আগায় যাবে। আচ্ছা, তো আমরা প্রথমেই যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু রিটেন পরীক্ষা একটা দীর্ঘ সময়ের একটা পরীক্ষা থাকবে। তো এই পরীক্ষার জন্য প্রথম যে পয়েন্টটা আমার কাছে ইম্পর্টেন্ট যেটা মনে হয়, যে প্রশ্ন যেটা থাকবে সেটা অবশ্যই ভালোভাবে পড়বে এবং পড়ে তারপরে উত্তর শুরু করবে। এবং যখন তুমি কোনো প্রশ্ন মানে লিখতে যাবে এটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সরি আমি তুমি করেই বলছি কারণ এখানে সবাই আমার জুনিয়রই হবে, কারণ আমার হচ্ছে সেশন হচ্ছে 16-17 আর FN32 ব্যাচের। আমিও সরকারি ক্যাম্পাসে ছিলাম ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে। তো এখানে তোমরা সবাই আমার ছোট বোনের মতো, আমি তুমি করেই বলছি। তোমাদের আপত্তি নেই তো? না আপু, তুমি করেই বলেন, আমরা তো আপনার ছোট বোনের মতোই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অনেকেই জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছে তো এই জন্য বারবার একটু ইন্টারাপ্ট হচ্ছে। আমি তারপরে চেষ্টা করছি সবাইকে আর কি অ্যাডমিট করতে। ওকে, আবার যাচ্ছি। তাহলে প্রথমে যখন আমরা প্রশ্নটা হাতে পাবো আগে প্রশ্নটা ভালো করে পড়বো এবং যে বিষয়ে প্রশ্নটা থাকুক না কেন আমরা যখন প্রশ্নের আনসার করব, আনসার করার সময় অবশ্যই সেটা আগে ডেফিনেশনটা দিতে হবে। মানে এটা সংজ্ঞা, যখন আমরা কোনো ডেফিনেশন দিব সংজ্ঞাটা দিয়ে জাস্ট একটা লাইনে সংজ্ঞা দিয়ে ছেড়ে দিব না, সেটা অবশ্যই সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিব, 1-2 লাইনের আগে একটা ব্যাখ্যা দিব। তারপরে সেটা ডেসক্রিপশন দিব, অর্থাৎ এটা সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা করব। তারপরে সেটা এক্সপ্লেনেশন দিব, কারণ সহ ব্যাখ্যা। তারপরে যদি কোনো পার্থক্য দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই পার্থক্যটা দিব। অবশ্যই সেটা শর্ট আকারে পার্থক্য লিখতে হবে। আর তারপরে হচ্ছে যখন কোনো ডিসকাশন থাকবে যে তুমি তোমার মতো করে আলোচনা করো বা বিশ্লেষণ করো, তখন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, এটা বিভিন্ন আঙ্গিকে ওই বিষয়টা আলোচনা করতে হবে। এটা আমি আরো ইন ডিটেলসে পরবর্তীতে বলছি। তারপরে হচ্ছে এটা লিস্ট বা পয়েন্ট আকারে লিখতে হবে, একদম গদ বাঁধা প্যারাগ্রাফ আকারে কিন্তু লিখবে না। প্যারাগ্রাফ আকারে লিখলে হচ্ছে ওটা একদমই ইন জেনারেল হয়ে যায়, মানে অন্যদের থেকে তোমার প্রশ্নটা কেন আলাদা হবে বা হাইলাইটেড কেন হবে। হাইলাইটেড করার জন্য তোমাকে অবশ্যই আনসারটা হচ্ছে পয়েন্ট আউট করে লিখতে হবে। যখনই তুমি পয়েন্ট আউট করে লিখবে, হেডলাইন দিবে,
তারপরে তুমি সাবটপিক আকারে লিখবে, তখনই কিন্তু তোমার প্রশ্নটা অন্যদের থেকে কিন্তু প্রেজেন্টেবল হবে এবং আই ক্যাচি হবে। এরপরে তোমার এটা হচ্ছে তোমার ওভারঅল বললাম। তারপরে হচ্ছে যখন ২ নাম্বার যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যখন তুমি কোনো আনসার দিবে, সেই আনসারের তোমার সুনির্ধারিত একটা স্ট্রাকচার থাকতে হবে। এই যে এখন তোমাদের যেহেতু মানে রিভিশন টাইম চলছে, যদিও হাতে খুবই শর্ট টাইম, অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই কাজটা যদি আরো আগে করা যেত তাহলে সবথেকে ভালো হতো। তারপরেও সমস্যা নাই, হাতে যতটুকু টাইম আছে এনাফ টাইম। তো যখনই কোনো প্রশ্ন পড়বে তখন হচ্ছে সেটার একটা স্ট্রাকচার দাঁড় করাবে। সেটা শর্ট শর্ট যে টার্মগুলো আছে, সেই টার্মগুলো তুমি তোমার ভাষায় শর্ট করে লিখে রাখবে। তাতে হবে কি, তুমি যখন রিভিশন করবে তোমার ইন ডিটেলস পড়তে হবে না। তুমি একদম যেটা তুমি বুঝতে পারো, একমাত্র তুমিই বুঝতে পারবে সেই ভাষাটা। সেরকম করে তুমি যদি লিখে রাখো, পড়ার সময় যখন তুমি পড়বে সেটা তুমি তোমার মতো করে শর্ট করে করে লিখে রাখবে। এবং সেটা তুমি যখন রিভিশন করবে, রিভিশন করার সময় সেটা জাস্ট এক নজরে তুমি চোখ বুলাবে। তখন দেখবে যে পরীক্ষার আগ মুহূর্তে এটা তোমার মতো একদম মানে ম্যাজিকের মতো কাজ করবে। একবার করে চোখ বুলালে দেখবা যে তোমার সবগুলো আনসার তুমি একদম ভালো মতো ধরে ফেলতে পারতেছো, এবং ওটা তোমার একমাত্র তুমিই ভালো বুঝতে পারবে, অন্যরা তোমার ওটা বোঝার দরকার নাই। একমাত্র তুমিই যেন বুঝতে পারো সেভাবে তুমি যদি শর্ট করে লিখে রাখো, এবং ওটা পরীক্ষায় হলে যাবার আগ পর্যন্ত যদি তুমি ওটা রিভিশন করো, তাহলে ওটা খুবই তোমার জন্য একটা ভাইটাল একটা ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে অনেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, একসেপ্ট করে নিই। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে বড় প্রশ্নের জন্য একটা ফরম্যাট খুব কার্যকর, যেটা যেটা বলছিলাম যে শুরুতে হচ্ছে একটা ডেফিনেশন দিবে, তারপরে হচ্ছে সেটা শ্রেণী বিভাগ যদি থাকে, ক্লাসিফিকেশনের যদি প্রয়োজন হয় তাহলে সেটা দিবে। তারপরে হচ্ছে সেটার কোনো যদি এলিমেন্ট থাকে বা উপাদান থাকে বা স্ট্রাকচার যদি থাকে, সেটা দেওয়ার চেষ্টা করবে এবং সেই স্ট্রাকচারের আলোকে হচ্ছে সেটা আলোচনা করবে, সংক্ষেপে আলোচনা করবে। একটা বিষয় মনে রাখবে যে যখন তুমি একটা টপিক সম্পর্কে লিখবে, সেই টপিক সম্পর্কে যদি তুমি একটা প্রাথমিক দু এক লাইন আলোচনা করো, তারপরে সেটার উপরে যদি একটা স্ট্রাকচার দাঁড় করাও, তারপরে আলোচনা করতে কিন্তু তোমার খুব বেশি লেখা লিখতে হবে না। মূলত তোমার স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরা সামারি চলে আসতেছে। সামারি লেখার পরে তুমি বর্ণনাটা তুমি তোমার মতো করে অল্প ভাষায় লিখে দিলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, এবং সেটা আরো অন্যদের তুলনায় তোমারটা কিন্তু আরো বেশি সুন্দর হচ্ছে। তারপরে যদি সেটার ফাংশন থাকে, এরপরে ফাংশন, তারপরে তোমার ইম্পর্টেন্স, এক্সাম্পল, এবং ফাইনালি তোমার হচ্ছে সেটার সম্পর্কে কনক্লুশন দিয়ে দেবে। এখন এটা যদি আমি যদি আরো এখন উদাহরণ দিয়ে যদি বোঝাই, আমি যেহেতু ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টেরই, তো এই জন্য আমার মাথায় এটাই আসছে, আমি তারপরে এটা দিয়েই বোঝাচ্ছি। অন্যরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা একটু রিলেট করে নিও। যে প্রথম যে প্রশ্নটা মনে করো এরকম যদি আসে যে ডিসক্রাইব দ্য ফাংশনস অফ দ্য লিভার, অর্থাৎ তোমার লিভারের যে কি কাজ আছে, কার্যাবলী সম্পর্কে তুমি বর্ণনা করো। এখানে যে আমি একদম মানে আমার যেহেতু লিভারের ফাংশন সম্পর্কে জানতে চেয়েছে, আমি একদম ঠাস করে গিয়ে লিভারের যত ফাংশন আছে আমি সবগুলো ফাংশন আমি লিখে ফেললাম। আচ্ছা, আল্লাহ, এত রিকোয়েস্ট আসছে, আমি তো একসেপ্ট করতেই পারছি না, একদম বারবার রিকোয়েস্ট আসছে। রিকোয়েস্ট অপশনটা অটো করে দেন তাহলে। এটা কিভাবে তাহলে অটো অটো করবো জয়েন আমি হয়ে যাবে। বুঝতে পারছি না, আমি আসলে এটা কিভাবে অটো করতে হয়, যদি কারো জানা থাকে একটু বলো তো আপু। যেন একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে আর কি, বারবার এখানে এসে একসেপ্ট করা। অলরেডি আমরা 66 পিপল কানেক্টেড, মাশাল্লাহ। কারো কি জানা আছে কিভাবে অটো করতে হয়?
ওকে। তো যেটা বলছিলাম যে মনে করো লিভারের ফাংশন সম্পর্কে তোমার বর্ণনা করতে বলছে। তো এখানে আমি যে একদম ১ নাম্বার ২ নাম্বার হ্যাঁ, আমি পয়েন্ট আকারে লিখছি কিন্তু ঠাস করে গিয়ে আমি কি করলাম যে লিভারের ফাংশনটা সম্পর্কে বর্ণনা করলাম। নো, এটা করা যাবে না। ১ম এ হচ্ছে আগে তোমার স্টার্টিং এ হচ্ছে লিভারটা কি? লিভার সম্পর্কে তুমি আগে লিখো। তারপর লিখার পরে তুমি দেখা যাচ্ছে লিভারের একটা তুমি স্ট্রাকচার আঁকলে। স্ট্রাকচার আঁকার পরে দেন তুমি হচ্ছে ফাংশনে গেলে এবং তারপরে তুমি সেটা সম্পর্কে লিখলে। এই যে মনে করো এখানে আমি লিখেছি প্রশ্নে শুধু ১০টি ফাংশন লিখবে না। শুরুতে ২-৩ লাইন আগে এটা সম্পর্কে পরিচয় দেবে। তারপরে এটার হেডিং দিয়ে ফাংশন লিখবে এবং শেষে ছোট একটা কনক্লুশন দিবে এবং সাথে আরেকটা স্ট্রাকচার দিয়ে দেবে। স্ট্রাকচার দিলে একদম খুব ভালো মতো আনসারটা একদম ফুলফিল হয়ে যায়। এটা গেল। তারপর হচ্ছে হেডিং এবং সাবহেডিং এর ব্যবহার। মানে একটানা যে আমি গদবাঁধা প্যারাগ্রাফ আকারে লিখবো এরকম করা যাবে না। অবশ্যই সেগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। ফাংশন আমরা লিখলেও সেটা অবশ্যই পয়েন্ট আকারে লিখবো। তারপরে যদি কোনো পার্থক্য থাকে, যদি কোনো ডিফারেন্সিয়েশন লিখতে বলে তখন অবশ্যই আমরা সেটা টেবিল আকারে লিখবো। বাম পক্ষ ডান পক্ষ কলাম করে ওভাবে টেবিল আকারে লিখবো। তাহলে সেটা সবথেকে ইজি হয়। যখন এক্সামিনার খাতা দেখবেন তখন তোমার যখন অনেকে মনে করেন যে মানে আচ্ছা, বাকিরা সবাই একটু মিউট করে ফেলি আপুরা। যাদের আনমিউট আছে সবাই একটু মিউট করে ফেলি প্লিজ, সাউন্ড আসছে। ওর হাতে আমি রিমোট দিয়ে দিচ্ছি। মোহনা সুলতানা আপু একটু মিউট করবে প্লিজ। বাকিরা যাদের আনমিউট আছে তারা সবাই একটু মিউট করে ফেলো। আয়শা জিনাত। বন্ধ কর। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যখন আমরা অনেকে মনে করি যে মানে টাইম শর্ট থাকার জন্য অনেক সময় করি কি যখন পার্থক্য থাকে, ২টা বিষয় যদি পার্থক্য থাকে আমরা প্রথমে করি কি একটা টপিক প্রথম বিষয়টা নিয়ে আগে ৪-৫টা পয়েন্ট লিখি, পরে আবার পরবর্তী বিষয়টা নিয়ে আবার পয়েন্ট লিখি। মানে প্যারাগ্রাফ আকারে বা পয়েন্ট আকারে পর লিখি। না, এটা করা যাবে না। যখন তুমি পার্থক্য টাইপের কোনো কিছু লিখবে তখন অবশ্যই সেটা টেবিল আকারে লিখবে এবং তোমার এটা যখন তুমি টেবিল আকারে লিখবে তখন বাম পাশ আর ডান পাশ মিলিয়েই কিন্তু এক্সামিনার এক নজরে তোমার দেখতে পারবে পার্থক্যটা। তখন কিন্তু এমনিই তোমার সহজেই এক্সামিনার বুঝতে পারবে এবং তোমার উপরে প্লিজড থাকবে। তখন কিন্তু নাম্বার এমনিতেই ভালোভাবে চলে আসবে। আর অনেক সময় যে ওইভাবে বর্ণনামূলক করে লিখলে হয় কি ওখানে হচ্ছে ওভাবে করা যায় না, ট্রেস করা যায় না যে কার সাথে কার পার্থক্য তুমি লিখতে পেরেছো। আর এবং অবশ্যই লেখার সময় হাতের লেখা তোমার খারাপ হোক সেটা বিষয় না, হাতের লেখার চেষ্টা করবে পরিষ্কার করে লিখতে। পরিষ্কার করে লিখবে, তোমার বেশি কাটাকাটি করা যাবে না। আর যদি কোনো মানে লেখা যদি কাটতেই হয় তাহলে একদম ঘষা মাজা করে একদম যে কালো করে ফেলবে এরকম না, একটানে কেটে দিবে। লেখা যদি কোনোটা ভুল হয়ে যায় তাহলে একটানে কাটবে, বারবার কেটে একদম ঘষা মাজা করা যাবে না, একদম বাচ্চাদের মতো করে কাটা যাবে না। কোনো লেখা ভুল হতেই পারে, সেটা একটানে কেটে দেবে। এটা অটো করতে পারছি না রিকোয়েস্টটা। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন। যখন আমরা হেডিং দিব, হেডিংটা যদিও পরীক্ষার হলে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, টাইমের বিষয়টা আমি পরে বলছি। তারপরে আমরা চেষ্টা করব যে হেডলাইন যেগুলো আছে হেডিংটা আমরা একটু কালার পেন দিয়ে প্রশ্ন, লেখার চেষ্টা করব। হ্যাঁ আপু বলো। এই যে ৪ নম্বরে হচ্ছে যে ইয়েটা ছিল, মানে ডিফারেন্স দুইটা ইসের, হুম হুম। এরকম আসলে কি মানে সেই এর প্রথমে হচ্ছে সংজ্ঞা বা তাদের একটু ডিটেলস লিখে তারপরে ডিফারেন্স করবো, নাকি এমনি হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সটা হ্যাঁ লিখে হ্যাঁ। দিব ছক আকারে? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি যে আমি ওটাই তো বলতেছিলাম যে যখনই কোনো প্রশ্ন থাকবে অবশ্যই সেটা সম্পর্কে আগে একটু বর্ণনা দিবে, তাদের পরিচয় সম্পর্কে বর্ণনা দিবে। ঠিক আছে? মনে করো ২টা ডিজিজের পার্থক্য লিখতে বললো, তাহলে ২টা ডিজিজের পার্থক্য, মনে করো কিডনি ডিজিজ আর হার্ট ডিজিজের পার্থক্য লিখতে বলছে, তাহলে কিডনি ডিজিজটা কি আর হার্ট ডিজিজটা কি জাস্ট ২টা আলোচনা করে, মানে জাস্ট এটা কি এটা সম্পর্কে বলে নিয়ে তারপরে তুমি হচ্ছে পার্থক্যে চলে আসো। ঠিক আছে?
জাস্ট ওই দুইটা সম্পর্কে একটু বলে নাও, বলে নিয়ে তারপর পার্থক্য আসো। খাস করে তুমি একদম যে নিচে হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজের পার্থক্য দেওয়া হলো এটা দিয়ে যে লিখে দিবে না, এটা না দিয়ে একটু বর্ণনা দিয়ে নিয়ে তারপরে লিখো। ঠিক আছে, এটা আরো বেশি সুন্দর হয়। আচ্ছা আপু, বর্ণনা দিতে গেলে তো সংজ্ঞাটা চলে আসে, তাহলে ওখানে সংজ্ঞা দেওয়ার পর যদি পার্থক্যের মধ্যে ওইখানে সংজ্ঞাটা দিই। স- ওই ইয়েটা যখন পরিচয়টা দেবে তখন একদম শর্ট শর্ট পরিচয়টা দেবে। একদমই থাকে না যে তোমার একদম তোমার ভাষায় সাধারণ ভাষায় একটা কথা, এক লাইনে একটা কথা লিখে দেবে। ঠিক আছে, ইন ডিটেলসে তোমার ওখানে লেখার দরকার নেই, তুমি যখন পার্থক্য লিখবে পার্থক্য গিয়ে তুমি বিস্তারিত ভাবে লেখো। ঠিক আছে, পার্থক্য গিয়ে তারপরে তুমি সংজ্ঞাটা পরিপূর্ণ ভাবে দিয়ে দাও, মানে একেবারে তোমার পরিচয়টা জানানোর জন্য আর কি তুমি সেখানে প্রথমে দিতে পারো। ঠিক আছে, আর যদি মনে করো যে হাতে একদম সময় খুবই কম, হাতে একদম শর্ট টাইম আছে, তখন তুমি ওই উপরের বর্ণনাটা স্কিপ করতে পারো। উপরের বর্ণনাটা স্কিপ করে দেন তুমি হচ্ছে মানে সরাসরি সরাসরি তখন তুমি পার্থক্যে আসতে পারো, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ঠিক আছে, আমি কি পরেরটাতে যাব? এ বিষয়ে আর কারো জি কোনো? আপু। ওকে, আচ্ছা। এরপরে যেটা বলছিলাম যে আন্ডারলাইন করা, যে তোমার হেডলাইন যেগুলো থাকবে সেগুলো একটু কালার পেন দিয়ে আন্ডারলাইন লিখে আন্ডারলাইন করার চেষ্টা করবে, যদি ওইভাবে আর কি সময় মেলাতে পারো। তারপরে হচ্ছে তোমার ডায়াগ্রাম আঁকার অভ্যাস করো, এই যে যেটা শুরুতে আমি বলতেছিলাম যে যখন তোমরা এই যে এখন যেমন রিভিশন করছো, রিভিশন করার সময় যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন পড়ছো সেটা পড়ার সময় তুমি ফ্লো চার্ট আকারে পড়ে ফেলো, মানে তোমার পুরো পড়াটাই একটা ফ্লো চার্টের মধ্যে নিয়ে আসো। চেষ্টা করবে একটা টপিক তুমি একটা ফ্লো চার্টের মধ্যে নিয়ে আসো, জাস্ট অ্যাট এ গ্লান্স যেটাকে বলে। যখন তুমি একটা টপিক একটা পেজের মধ্যে নিয়ে আসবে এবং তুমি অ্যাট এ গ্লান্স দেখতে পারবে যে আমি আমার মাথায় আসলে ডিজিজ গুলাই আসতেছে বা ফুড অ্যান্ড নিউট্রিশনের এই টপিক গুলাই আসতেছে। অন্য ডিপার্টমেন্টে যারা আছো তারা প্লিজ মাইন্ড করো না, কারণ আমি তো তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে ওইভাবে ভালো মানে সাবজেক্টগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই, এই জন্য আমি বলতে পারছি না। তারপরে আমি বলছি, মনে করো রিসোর্স ম্যানেজমেন্ট বা চাইল্ড ডেভেলপমেন্ট যেটাই বলি, বা একটা শিশুর সাথে মায়ের যে সম্পর্কটা, এই টাইপের যদি কোনো বিষয় থাকে তাহলে মনে করো এইটাই একটা টপিক। এই টপিকের সম্পর্কে তুমি হচ্ছে একটা পেজের মধ্যে তুমি একটা ফ্লো চার্ট আকারে নিয়ে আসো, যে মা কি কি করলে শিশু সন্তুষ্ট থাকবে বা শিশুর স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে, বা মার কোন কোন সে অসচেতনতার কারণে শিশুর উপরে খারাপ প্রভাব পড়তে পারে, বা শিশুর তোমার সঠিকভাবে যত্ন নেওয়ার প্রসেসটা কি, মানে ইত্যাদি যে বিষয়গুলো আছে। একটা পেজ মানেই তোমার একটা টপিক, এটাই তুমি একটা ফ্লোচার্টের মাধ্যমে নিয়ে আসো। এটা হচ্ছে যখন তুমি পড়া রিভিশন করবে, পড়া রিভিশন করার জন্য এটা তোমার জন্য কার্যকরী হবে। আর যখন তুমি পরীক্ষাতে লিখবে, পরীক্ষায় লেখার সময় তুমি ডায়াগ্রাম আঁকার অভ্যাস করবে। যেমন তোমার ধরো তুমি কোনো প্রসেস লিখছো বা কোনো তুমি মেকানিজম লিখছো, সেই মেকানিজমটা যখনই লিখবে তখন সেটা ফ্লোচার্ট আকারে লিখবে। ঠিক আছে, অ্যারো চিহ্ন দিয়ে সেটা ফ্লো চার্ট আকারে লিখবে। যেমন আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে তোমার খাবার মুখ থেকে একদম অ্যানাস পর্যন্ত যেই পুরো যে প্রসেসটা, সেটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই যে পুরো প্রসেসটা, এটা তুমি যখন তুমি ডাইজেস্টিভ সিস্টেম তুমি লিখবে বা বর্ণনা করবে, তখন এটা তুমি একটা ডায়াগ্রাম আকার, অবশ্যই একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমার এটা কিন্তু দেখাতে হবে। তো যখনই তুমি এই টাইপের প্রশ্নের আনসার করবে তুমি চেষ্টা করবে একটা ডায়াগ্রাম আঁকতে। একটা ডায়াগ্রাম যদি এঁকে ফেলো তাহলে তুমি এক পেজে একটা ডায়াগ্রাম আঁকলে, আর যদি তুমি 5 পৃষ্ঠাও বর্ণনা দাও তাও কিন্তু সেটার সাথে যায় না। তুমি এক পেজে একটা ডায়াগ্রাম এঁকে ফেললে আর এক পেজে তুমি সেটা সম্পর্কে বর্ণনা দিয়ে দিলে, আর তোমার আনসার কিন্তু একদম খুব স্মার্ট ওয়েতে আনসার করা হয়ে গেল। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, ডায়াগ্রাম আঁকার সময় যে একদম খুব নিখুঁতভাবে আঁকতে হবে, একদম সুচারুরূপে আঁকতে হবে, নট লাইক দ্যাট। তুমি মানে একটা বোঝানোর জন্য ন্যূনতম পক্ষে তুমি তোমার এক্সামিনার যে আছে তাকে বোঝানোর জন্য, বা তুমি বুঝতে পারতেছো এরকম বোঝানোর জন্য যতটুকু না হলেই না সেভাবে তুমি হচ্ছে প্রেজেন্ট করবে। একদম যে তোমার খুব সুন্দর ডিজাইন করে আঁকতে হবে এরকম না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য তুমি যতটুকু না করলেই না তুমি সেভাবে চেষ্টা করবে সেভাবে ডায়াগ্রামটা আঁকতে। তারপরে আপু একটু হচ্ছে কথা আসি। বলবো? হ্যাঁ, বলো। আমার ধরেন একটা প্রশ্ন যে হচ্ছে গিয়ে অপুষ্টির জন্য মা ও শিশুর যে ধরনের ক্ষতিগুলো হয়, সেগুলো আমি একদম ডিটেলসে লেখার পর যদি একটা
ডায়াগ্রামের মাধ্যমে অথবা পাই চার্টের মাধ্যমে ছোট ছোট মানে শর্টলি যদি ডায়াগ্রামের মাধ্যমে বুঝাই যে এই প্রবলেমের কারণে অপুষ্টি হয়, তাহলে কি হুম ভালো হুম। হবে? আমি তো একবার দেখা হ্যাঁ দিলাম, হ্যাঁ, আবার যদি এরকম পাই আকারে লিখে দিই। আমি বলি, তুমি তুমি যে বলতেছো এটা প্রথমে ব্যাখ্যা দিয়ে তারপরে হচ্ছে এটা বর্ণনা মানে সরি ওই পাই চার্ট আকারে ওগুলা বর্ণনা করবে। তুমি ওই হুম। চার্টটাই তুমি আগে শুরুতে শুরুতে রাখো, আর বর্ণনাটা তুমি শর্ট করো। ওই তুমি ডায়াগ্রামটা রাখো, ফার্স্টে তুমি ডায়াগ্রাম ফোকাস করো, ডায়াগ্রাম ফোকাস করে বর্ণনাটা তুমি পরবর্তীতে দাও। ঠিক আছে, এবং বর্ণনাটা তোমার বেশি বিস্তারিত তো দেওয়ার প্রয়োজন নেই, বর্ণনাটা তোমার অল্প দিলেই হচ্ছে। যখন তুমি একটা ডায়াগ্রাম আঁকবে তখন তোমার বর্ণনা অল্প হলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ফুড অ্যান্ড ঠিক আছে। নিউট্রিশনের মধ্যে একটা টপিক আছে যে যে কোনো খাবারের পুষ্টি মূল্য বা পুষ্টি মান, ঠিক আছে? হুম ওই হুম ক্ষেত্রে হচ্ছে গিয়ে তো আমাদের বইয়ের মধ্যে মানে আমরা তো আমাদের তো নন ডিপার্টমেন্টের এটা, তো আমাদের হুম বইয়ের মধ্যে ছিল যে পুষ্টি মানের অনেকগুলা খাবার, যেমন যদি আমি ফলের ক্ষেত্রে ধরি তাহলে আপেল, আনারস, এরকম অনেকগুলা ফলের পুষ্টি মূল্য দেওয়া আছে। তাহলে আমাদের হুম। যদি বলে যে হচ্ছে গিয়ে ফলের পুষ্টি মূল্য দাও, তখন কি আমাদেরকে সবগুলা ফলেরই দেওয়া লাগবে নাকি একটা বা দুইটা দিলেই হবে? একটা বা দুইটা দিলেই হবে, সবগুলো ফলেরটা লাগবে না, ওটা তো অনেক ডিটেলসে চলে আসে, অত বেশি লাগবে ওই না। ফলের পুষ্টি মূল্যটা কি আমরা টেবিলে দিব নাকি নর্মালি নিচে নিচে লিখে দিলেই হবে? টেবিলে টেবিলে দিলেই বেশি ভালো হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে পরীক্ষার আপু, হলে ধন্যবাদ। তোমার সময়ের উপরে ডিপেন্ড হুম। করতেছে, সময় যদি থাকে তাহলে অবশ্যই তুমি টেবিল আকারে দেবে। ঠিক আছে, আর টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি বলতেছি, তাহলে তোমাদের সহজ হবে, কিভাবে আনসারটা আরো সহজভাবে করতে পারবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আপু, করবো? ছোট প্রশ্ন। আচ্ছা, আমি আগে একটু আলোচনা শেষ করি, তারপরে মনে হয় প্রশ্ন নিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি শেষ করি, তারপর আমি সবার প্রশ্ন নিব। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তোমার আচ্ছা ওদের আপু। অনেক প্রশ্নই এখানে আমার আলোচনার মধ্যে কাভার করে যেতে পারে। আগে শেষ করি তারপরে। আচ্ছা, তো ডায়াগ্রামের বিষয়টা গেল, এরপরে হচ্ছে আমরা যে ফ্লো চার্ট যেটা বলছিলাম, যে এই যে এখানে উদাহরণ দিয়ে আর কি বলছিলাম, যে ফুড থেকে ডাইজেশন, অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন, তারপর মেটাবলিজম, এরপরে এনার্জি হচ্ছে এই যে ফ্লো চার্ট আকারে এইভাবে লেখা। যখন তুমি কোনো প্রসেস বা মেকানিজম লিখবে, আগে হচ্ছে এইভাবে একটা ফ্লো চার্ট দিয়ে নিবে, ফ্লো চার্ট দেওয়ার পরে তারপরে তুমি এক একটা তুমি পয়েন্ট করে করে তো ধরে তুমি বর্ণনা করলে, তাহলে এক নজরে তোমার বোঝা যাবে যে এটা কি সম্পর্কে বলা হচ্ছে এবং এখানে কি, এর পরবর্তীতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে পড়া শুধু মুখস্থ করা যাবে না, পড়াগুলো হচ্ছে কি পয়েন্ট আকারে সাজাতে হবে। একদম আমি শুরুতেই কথাটা বলেছিলাম যে কি পয়েন্ট, কি নোট আকারে তোমরা হচ্ছে পড়াগুলো সাজাবে, এটা তোমাদের সহজ হবে। যেমন কোনো একটা ডেফিনেশন, তারপর 5 থেকে 8টা কি পয়েন্টস, এবং এটা ডায়াগ্রাম এবং এর কিছু এক্সাম্পল, প্রত্যেক টপিক সম্পর্কে এভাবে যদি তুমি আলাদা আলাদা করে নোট করে ফেলো, তাহলে কিন্তু দেখবো যে পরীক্ষার হলে গিয়ে তোমার ইন ডিটেলসে দরকার নাই, জাস্ট কি পয়েন্ট, ফাংশন, ফাংশনের যে কোনো কিছুর একটা ফাংশন লিখতে হবে তোমার, ফাংশনগুলো বিস্তারিত মোটেও তোমার এখন পড়ার দরকার নেই। তুমি এখন কি পড়বে, খালি জাস্ট এর যে হেডলাইন যে পয়েন্টটা আছে না, সেই হেডলাইন পয়েন্টটা জাস্ট খালি দেখবে, খালি হাইলাইটেড পয়েন্টটা দেখবে, আর ওই বিস্তারিত বর্ণনাটা তুমি তো আগেই পড়ে রেখেছো, ওইটা তো তোমার পড়ার দরকার নয়, ওইটা তুমি জাস্ট হাইলাইটেড পয়েন্টটা পড়লেই তুমি বিস্তারিত তোমার ভাষায় তুমি লিখে দিতে পারতেছো, ওটার সাথে রিলেট করে তুমি লিখে দিবে। এইভাবে হচ্ছে তুমি অল্প সময়ে বেশি করে পড়তে পারবে, এটা তোমার জন্য আরো মানে টাইমটা বেশি ভালো কাজে লাগাতে পারবে। এরপরে আসি সময়, যে বিভাজন করা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় পরীক্ষার হলে। এইটা মানে এটা এই সেন্সটা যাদের ভালো কাজ করবে না তারা একদম লুজার হয়ে যাবে, এই সেন্সটা অবশ্যই সবার মাথায় রাখতে হবে। তো যেটা হচ্ছে করতে হবে প্রথমে, সেটা হচ্ছে তোমার টোটাল টাইম কত। এটা আমি অনেকেরই বলি, আমার কাছে যারা আর কি পড়ে বা আমার মানে ছোট বোন যারা আছে, আমি সবাইকে এটা সবসময় ফোকাস করে বলি, তোমার টোটাল যে টাইমটা আছে পরীক্ষার হলে, সেই টোটাল টাইমটাকে তুমি আগে মিনিটে ডাইভার্ট করো। ধরো তোমার 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইমে তোমার মিনিট হচ্ছে কত, 60 × 7 = 120 মিনিট। এখন তোমার এই 120 মিনিটে তোমার কয় মার্কের আনসার করতে হবে। সাপোজ তোমার 120 মিনিটে তোমার 60 মার্কের আনসার করতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা 1 মিনিট মানে একটা নাম্বারের জন্য তাহলে তুমি কয় মিনিট বরাদ্দ পাচ্ছ। আমি কি বোঝাতে পারতেছি কথাটা? আবার বলছি, হুম, মনে আপু। করো তোমার পরীক্ষা হচ্ছে 2 ঘন্টা, আর তোমার পরীক্ষার নাম্বার হলো 60 নাম্বার। ঠিক আছে, টোটাল পূর্ণমান আমি যেটা বলছি, লিখিত পরীক্ষার পূর্ণমান 60 নাম্বার, আর হচ্ছে তোমার টাইম হচ্ছে 120 মিনিট, তাহলে প্রত্যেক নাম্বারের জন্য তুমি টাইম পাচ্ছ 2 মিনিট করে, যদি 120কে 60 দিয়ে ভাগ দাও,
2 মিনিট করে প্রত্যেক নাম্বারের জন্য তুমি পাচ্ছ। তার মানে এখন তোমার সময় বিভাজন করতে হবে যে যখন তুমি প্রত্যেক নাম্বারের আনসার করবে তখন তুমি তার হচ্ছে ইয়েটা দেখবা, মানবন্টনটা দেখবা যে তোমার ওখানে কয় নাম্বারের জন্য প্রশ্নটা লেখা আছে। যখনই তুমি মান বন্টনটা দেখে ফেলবে তখনই হচ্ছে তোমার তুমি আইডিয়া করতে পারবে যে এই নাম্বারটা তোমার কয় মিনিটের মধ্যে এই প্রশ্নটা লেখা শেষ করতে হবে। যে প্রশ্নটা তোমার 3 নাম্বারের থাকবে 3 নাম্বারের প্রশ্নটা অবশ্যই তোমার সেখানে 6 মিনিটের মধ্যে কভার করে ফেলতে হবে, কারণ তোমার যে তুমি মাথায় আগে ক্যালকুলেশন করে নিচ্ছ যে প্রত্যেক নাম্বারের জন্য আমি কয় মিনিট করে পাচ্ছি, সেই অনুযায়ী তুমি ঘড়ি দেখবে আর লিখবে, ঘড়ি দেখবে আর লিখবে। যখনই তোমার 6 মিনিট কাভার হয়ে গেছে তুমি 6 মিনিটের মধ্যে প্রথমে এটা শেষ করে দেবে। আমাদের মধ্যে সব থেকে মানে বড় ভুল যেটা আমরা করে থাকি, প্রথম একটা দুইটা প্রশ্ন মনে করো মনের মাধুরী মিশায়ে রং মিশায়ে যত খুশি তত পারি বড় করে লিখে ফেলি, কিন্তু শেষ সময় গিয়ে দেখা যায় যে আমরা টিকা লেখারই টাইম পাই না, বা অন্য প্রশ্ন একটা দুইটা প্রশ্ন টোটালি বাদ থেকে যায়। পারি সবই কমন, দেখা যায় প্রথম দিকে মাথা হ্যাং হয়ে গেছে কি থেকে কি লিখবো কিচ্ছু কমন পড়ে না, কিন্তু যখন তুমি লেখা শুরু করবে তখন দেখবে আস্তে 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 সব তোমার ব্রেনে মনে পড়ছে, তখন তুমি দেখবে আই হাল্লা। ও পাশে যখনই পেজ উল্টাবে তখন দেখবে যে সব প্রশ্নই তো কমন ছিল কিন্তু তোমার হাতে টাইম নাই। এই আফসোসটা এখন থেকে আর করা যাবে না, এটা কখনোই মনে করবে না যে এই আফসোস কখনোই আর যেন না করতে হয়। সবসময় তুমি ভাববে যে তোমার জন্য বরাদ্দ যে টাইমটা সেই টাইমের ভিতরে তুমি শেষ করে ফেলতে হবে তোমাকে অবশ্যই। এবং যখনই তোমার ওই টাইমটা ক্রস হয়ে যাচ্ছে, ওই যে মনে করো প্রথম প্রশ্নটা 3 মিনিটের ছিল, 3 মিনিটের জন্য তুমি 6 মিনিট সরি 3 নাম্বার ছিল, 3 নাম্বারের জন্য তুমি 6 মিনিট পাচ্ছ। সেই 6 মিনিট যখনই তোমার ক্রস হয়ে যাচ্ছে, ক্রস হয়ে যাওয়ার পরেই তুমি ওই প্রশ্নটা ওখানে তুমি ফিনিশিং লাইন দিয়ে দাও, ফিনিশিং লাইন দিয়ে তুমি নেক্সট প্রশ্নে চলে যাও। নেক্সট প্রশ্নে গিয়ে তুমি আবার লেখা স্টার্ট করো এবং আবার ঘড়ি টাইমের সাথে তাল মিলিয়ে মিলিয়ে লিখো। এইভাবে যখন তুমি এই টাইমের সাথে দৌড়াবে তখন দেখবে যে তোমার প্রত্যেক প্রশ্নে তুমি কাভার করে ফেলতে পারছো এবং সময় অনুযায়ী সঠিকভাবে তুমি লিখতে পারছো। তবে হ্যাঁ, এটা আবার একটু টেকনিক্যালি তোমার মাথায় রাখতে হবে যে ধরো তোমার প্রশ্ন হচ্ছে 3 নাম্বারের, 3 নাম্বারের প্রশ্ন, ধরো তোমার ফাংশন শুধু মানে এটার গুরুত্ব কি, গুরুত্ব চেয়েছে। এখন 3 নাম্বারের জন্য তুমি গুরুত্ব লিখতে গিয়ে তুমি মনে করো 4-5 পাতা লিখে ফেললে, এর গুরুত্বই তুমি লিখে ফেললে 4 পেজ, এরকম 2-3 পৃষ্ঠা লিখে ফেললে, তাহলে এটা কিন্তু করা যাবে না। এটা আবার আমাদের খেয়াল রাখতে হবে অন্য প্রশ্নও আমাদের তো লিখতে হবে। তো ওই জন্য পেজ নাম্বারটা আবার একটু এভারেজ খেয়াল রেখো। মানে আমি যখন পরীক্ষা দিয়েছি বা আমার আমার যে পার্সোনাল যে ফিলোসফিটা ছিল যে প্রত্যেক মানে তোমার হচ্ছে 1 নাম্বারের জন্য, ধরো 2 নাম্বারের জন্য আমি হচ্ছে চেষ্টা করব 1 পেজ কভার করার জন্য। এভাবে চেষ্টা করব। এরপরে যদি কম হয়ে যায়, সবগুলো তো আর ওভাবে সমানভাবে ব্যালেন্স করা যায় না। তো মানে এভাবে করার চেষ্টা করতাম যে প্রত্যেক 2 নাম্বার হচ্ছে 1 পেজের মধ্যে কভার করব। তো সেখান থেকে একটু কম বেশি হতো। তাহলে আমার 4 নাম্বারের যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে সেটা আমি চেষ্টা করতাম 1.5 পেজ থেকে 2 পেজের মধ্যে লেখার চেষ্টা করতাম। কমপক্ষে ওইভাবে লেখার চেষ্টা করতাম। তো তোমরা আমার এই ফিলোসফিটা তোমরাও কাজে লাগাতে পারো। আই থিঙ্ক তোমাদের এটা মানে অবশ্যই ভালোই ইয়ে দেবে, ইফেক্টিভ হবে তোমাদের জন্য। তারপরে হচ্ছে আপু আমাদের তো 3 মার্ক এবং 6 মার্ক এই দুটা মিলে একটা প্রশ্ন 9 মার্কের হবে। তো হুম এরকম হুম 5টা অ্যান্সার করতে হবে 2.5 ঘন্টার মধ্যে, তাহলে কি একটা প্রশ্নের জন্য 30 মিনিট বরাদ্দ রাখবো? ওই যে তুমি পাঁচ টাইম নং আগে বিভাজন পঁয়তাল্লিশ করো, তুমি টোটাল টাইমটাকে ভাগ করো। টাইম কত, 3 ঘন্টা না 2 ঘন্টা? এখন কত টাইম দিয়েছে পরীক্ষায়, এখন কত আমাদের টাইম থাকে? মাইনর তো আমাদের 2.5 ঘন্টা হবে। 2.5 ঘন্টা, তাহলে 2.5 ঘন্টায় তোমার টোটাল মিনিট আসতেছে কত, মিনিটকে তার পূর্ণমান দিয়ে ভাগ দাও, তাহলে এক এক নাম্বারের জন্য কয় মিনিট করে পাচ্ছ সেটা বের করতে পারবে। ঠিক আছে, ওইভাবে ভাগ করে আর ফেলো। বড় প্রশ্ন যেগুলো সেগুলো আনুমানিক কয় পেজে লিখলে ভালো হয়? বড় প্রশ্ন তোমার কত নাম্বারের আছে? 6 নম্বরের। 6 নাম্বারের প্রশ্ন অবশ্যই তুমি ওখানে 3-3.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। ও আচ্ছা, আমরা তো ইনকোর্স পরীক্ষায় নাম্বার দেখে 1 মার্কের জন্য 3-4 পেজ লিখে দিয়েছি, ভাবলাম মানে এখানে আরো বেশি লিখতে হবে। না, ওখানে তোমার মিনিমাম বলেছি, এখানে তোমার টাইমের উপরে ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, মিনিমাম। এখন তোমার এটা হচ্ছে সময়ের সাথেও মিলাতে হবে, ব্যালেন্স রেখে লিখতে হবে। ঠিক আছে, এখানে ও যে বলছি যে প্রত্যেক 2 নাম্বার মিলাই 1 পেজ অ্যাটলিস্ট কাভার করতে হবে। ঠিক আছে, ইন কোর্সে আবার দেখা যায় যে একটু টাইম
তোমার বেশি পাওয়া যায়। এখানে আবার ওই যে শর্ট প্রশ্ন থাকে, আবার একটু এই জন্য একটু টাইম পাওয়া যায় বেশি। বুঝতে পেরেছি আপু আপু। হ্যাঁ আপু। আপু একটা কোয়েশ্চেন ছিল। আপু ইন কোর্সে হ্যাঁ তো আমাদের এক্সট্রা পেজ দেওয়া হয়নি, এখন মেইন এক্সামে কি দেওয়া হবে? হ্যাঁ 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 অবশ্যই। মেন এক্সামে তো অবশ্যই পাবে। ইন কোর্সে তো লিমিটেড কোয়েশ্চেন থাকে, আচ্ছা এখানে তো দেওয়া থাকে না। ফাইনালে অবশ্যই পাবে। আচ্ছা যে আচ্ছা। ওকে গভর্নমেন্ট আপু। প্রতিষ্ঠানটা তো দিয়েছিল এক্সট্রা হ্যাঁ পেজ। হ্যাঁ বললাম যে গভর্নমেন্ট অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তো হোম হিউম্যান সায়েন্স তো দেওয়া ছিল, এক্সট্রা পেজ দিয়েছিল। হ্যাঁ আমাদের এখানে এক্সট্রা পেজ দেয়, আবার কোনো কোনো সাবজেক্টে আবার এক্সট্রা পেজ লাগে না। ওই প্রশ্নের মধ্যে তো আনসার লিখতে হয় আমাদের এখানে। ওকে। আচ্ছা, তারপরে যেটা বিষয় হচ্ছে যে উত্তর অবশ্যই পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এরপরে হচ্ছে যে সায়েন্টিফিক টার্মগুলো আছে, এই যারা পুরো নিউট্রিশন ডিপার্টমেন্টে আছে তারা একটু বুঝতে পারবে যে, মনে করো এখানে কার্বোহাইড্রেট গিভস এনার্জি, এটুকু এভাবে না লিখে যে আমরা এইভাবে লিখতে পারি, একটু আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। কার্বোহাইড্রেটস আর দ্য মেজর সোর্স অফ এনার্জি অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রক্সিমেটলি 4 কিলো ক্যালোরি অফ এনার্জি পার গ্রাম। অর্থাৎ তোমার লেখাটা অবশ্যই ইনফরমেটিভ হতে হবে, এবং তোমার ভ্যালু ভ্যালু টাইপের থাকতে হবে, এবং লেখার মান বজায় রাখতে হবে। তুমি জাস্ট খালি মানে একদম কথা আকারে যে লিখে যাবে, প্রবন্ধ আকারে লিখে যাবে, এরকম না। অবশ্যই তোমার লেখাটা আপডেট মানের হতে হবে, ইনফরমেশন হতে হবে। আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে কিন্তু তথ্য ইনফরমেশন রেগুলার কিন্তু আপডেট হচ্ছে, ডাটাগুলো কিন্তু রেগুলার আপডেট হয়। তো এই তোমাদের আপডেটেড ডাটা হচ্ছে ইনক্লুড করতে হবে লেখার মধ্যে। ঠিক আছে, সোর্স গুলা ভালোভাবে ভালো জায়গা থেকে তোমার লেখাগুলো সোর্সিং করতে হবে। সায়েন্টিফিক কিন্তু টার্মগুলো আমাদেরকে যেই বইটা বানান। দেওয়া হয়েছে বা পড়তে বলা হয়েছে সেটা তো সেই 2006 সালে, অনেকগুলা এটা রিসোর্সই দেখা আমি যায় এখন বলি। মিলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার জন্যই তো তোমাকে আপডেট হতে হবে। এখানে সিলেবাসে তোমার ওই মানধাত আমলের বইয়ের দেওয়া থাকলে তোমার আপডেট ভার্সনটা কালেক্ট করতে হবে। আর এখন তো ইন্টারনেটের যুগ। আমি বই ফলো করেছি, আমি বইয়ের পাশাপাশি আমি কিন্তু শুধু একটা বিষয় আমার কিন্তু আমি কখনো এটা সোর্স করিনি। কারণ একটা টপিক যখন তুমি নোট করবে বা পড়বে, তুমি একটা বইয়ের থেকে পরিপূর্ণভাবে তুমি সেটা পাবে না। কারণ দেখা যাবে একটা টপিকের জন্য তোমার ২-৩টা বই পড়তে হবে, প্লাস তোমার বিভিন্ন জার্নাল ঘাঁটতে হবে, রিসার্চ পেপার ঘাঁটতে হবে, এবং তোমার ইন্টারনেটের থেকে অনেক ওয়েবসাইট থেকে তোমার ইনফরমেশন গ্যাদার করতে হবে। তো ওই শুধু একটা বইকে যদি তুমি সোর্স ধরে রাখো, তাহলে কিন্তু তুমি কিন্তু সেখানে পিছায় যাবে অন্যদের তুলনায়। এবং তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আসবে অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে, যখন তুমি কাজ করতে যাবে, তখন কিন্তু তুমি মানে ইয়া পাবে, তখন বাধা পাবে অনেক, এবং তোমার ওখানে অনেক ল্যাকিংস থাকবে। তো এই জন্য চেষ্টা করবে যে আপডেটেড ইনফরমেশনটা নিতে। যখন যখন তুমি কোনো ভ্যালু পেলে বা ডাটা পেলে, তখন তুমি একটু ক্রস চেক দিয়ে নিবে ইন্টারনেট থেকে। ঠিক আছে, যে ভ্যালুটা ঠিক আছে কিনা। এখন তো ইন্টারনেটে মানে তথ্যের সমারোহ একদম আহ, ভরপুর তথ্যে, তুমি জাস্ট একটু চেক দিয়ে নেবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। আপু আচ্ছা, একটা আর এই কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপু আমরা যখন আপডেটেড ইনফরমেশন দিই সেটা তো আমাদের হ্যাঁ, বইয়ের সাথে মিলে না, তখন না মিললে টিচাররা আবার যদি মার্কস না দেন? না না না, এটা করার কথা না। কারণ আমাদের আমাদের যেই টপিকটা, এই বিষয়টা, সাবজেক্টটা, এটা একদম মানে সবসময় গতিশীল অবস্থায় থাকবে, এটা পরিবর্তন হবেই। এটা টিচাররাও জানেন যে ইনফরমেশনগুলো পরিবর্তন হচ্ছে। এটা কখনোই এটা করার কথা না। এটা একদম নিশ্চিন্তে থাকো। কারণ বইয়ে আপু বইয়ে তো আমার সেই মানে। হ্যাঁ বলো। আপু আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আপু এই যে হ্যাঁ পয়েন্ট আকারে যে লেখার আপু কথা বলেছো, পরীক্ষাগুলো একটু পরে নিলে ভালো হতো, আপনি একদম বলা শেষ করে ফেললে ভালো হতো, কারণ অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটের 15 মিনিট মধ্যে। টাইম আছে। হ্যাঁ আচ্ছা, আমি শেষ আচ্ছা করি আপু আপু। আমারটা শেষ করে নিই। আপু আচ্ছা আচ্ছা, বলো বলো। আপু এই যে তুমি তো বললে যে পয়েন্ট আকারে লিখতে, তো হ্যাঁ, কেউ যদি হচ্ছে ব্লু পেন ছাড়া অন্য কোনো পেন ইউজ করে সেটা কি প্রবলেম হবে? ব্লু পেন, অন্য পেন বলতে অবশ্যই লাল পেন কিন্তু ব্লু। কখনো ইউজ করো না, বা পিঙ্ক কালারের পেন, এগুলো না। ব্লুটাই সব থেকে বেশি ভালো হয়। আর ব্লু যদি না থাকে তাহলে গ্রিনটা ইউজ করতে পারো, তবে মানে সব থেকে একদম মানে সেফ জোন হচ্ছে ব্লু কালারটা ইউজ করা।
ঠিক আছে? আচ্ছা, আর আপু আমাদের যে কোশ্চেন গুলো ইন কোর্সে আসছে, ওই হ্যাঁ, কোশ্চেন গুলো আসার পসিবিলিটি কেমন? এটা নিয়ে অনেকেরই এটা হচ্ছে একটা এটাও থাকে। হ্যাঁ, আসতেই পারে, এটা আসতেই পারে। ইন কোর্সের প্রশ্নগুলোও কালেক্ট করবে। যেমন আপু ম্যামরা আমাদেরকে বলে যে লাস্ট ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে ওগুলো আসার চান্সেস কম, কিন্তু ইন কোর্সের হ্যাঁ, ব্যাপারে কিন্তু কিছু বলে না যে ইন তবে লাস্ট কোর্সের ইয়ারের কোশ্চেন আমি গুলো দিয়ে বলি রিপিট লাস্ট হবে না। ইয়ারের কোশ্চেনগুলো একদম যে অমিট করবে তা না, ওখান থেকে দেখা যায় টিকাতে আসে। ঠিক আছে, একেবারে বাদ দিও না। অনেক সময় এরকমও আসে যে লাস্ট ইয়ারের থেকে 25% প্রশ্ন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওই জন্য একদম ফুল মানে স্কিপ করে গেলে তখন আবার ধরা খেয়ে যেতে পারো। দেখা যায় যে টিকাতে দিয়ে দিল বা অন্য প্রশ্নের সাথে ওটা ক্রস করে দিল, তখন তো ইয়ে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, এটা স্কিপ হয়ে যাবে তখন। তো ওই জন্য একদম বাদ দেওয়ার দরকার নেই, জাস্ট একটু চোখ বুলায় যাও। আর অনেক কিছু তো রিপিট থাকে, অনেক রিপিট থাকে। আচ্ছা, আমি শেষ করি, তারপরে সবার প্রশ্ন নিচ্ছি। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম, সায়েন্টিফিক কোনো টার্ম যদি লেখো তাহলে অবশ্যই সেটা সঠিক করে লেখার চেষ্টা করবে। বানান ভুলভাল করে লিখো না। ওখানে সায়েন্টিফিক টার্ম যদি বানান ভুল করে লেখো তাহলে কিন্তু তুমি ওখানে তোমার কিন্তু ওখানে নেগেটিভ মার্ক চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে 10 নম্বরে ধরো কোনো প্রশ্ন যদি আসে, মানে আমি এটা জাস্ট ডেমো, অ্যাজ এ ডেমো হিসেবে দেখাচ্ছি যে 10 নম্বরের প্রশ্ন যদি এরকম আসে যে তোমার ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এ নেফ্রন, নেফ্রনের স্ট্রাকচার এবং ফাংশন লিখবো। তাহলে প্রথমে হচ্ছে আমি ডেফিনেশনটা দিব নেফ্রনের, এরপরে এটার স্ট্রাকচার দিব, স্ট্রাকচারের পরে সেটা লেবেলিং করব, লেবেলিং করার পরে তারপরে হচ্ছে ডায়াগ্রাম আঁকবো, নেফ্রনের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা দিব এবং এটার ফাংশন দিব এবং ফাংশনে কি কি করতেছে সেটা একটু পয়েন্ট আউট করে লিখবো এবং ফাইনালি সেটা হচ্ছে তোমার কনক্লুশন করব। আর এটা হচ্ছে গেল আমাদের কি কি করতে হবে, আর যেগুলো করা যাবে না এবং যেগুলো করলে আমরা হচ্ছে নাম্বার কম পেতে পারি, সেটার ক্ষেত্রে যে প্রশ্ন না বুঝে মুখস্থ করে উত্তর লেখা, বড় বড় প্যারাগ্রাফ আকারে লেখা, হেডলাইন না দেওয়া, একদম জাস্ট গদবাঁধা লেখা যেটা, তারপরে ডায়াগ্রাম না এঁকে ওটাও একটু বোরিং টাইপের লেখা মনে হয়, কোনো ডায়াগ্রাম না থাকলে, পয়েন্ট আউট না থাকলে। তারপরে সায়েন্টিফিক টার্ম যদি ভুল করে ফেলো, একই কথা বারবার লেখা, শুরুতেও লিখলাম, মাঝেও লিখলাম, আবার শেষেও লিখলাম, একই কথা এরকম বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখা। তারপরে অপ্রাসঙ্গিক কোনো তথ্য অ্যাড করা, অতিরিক্ত কাটাকাটি করা, তারপর প্রশ্নের নম্বর অনুযায়ী উত্তর না বাড়ানো, তারপর প্রশ্নের জন্য পর্যাপ্ত সময় না রাখা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোর কারণে আমাদের কিন্তু নাম্বার কমে যেতে পারে। যদি সামারি করি তাহলে অবশ্যই ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে, একটা স্ট্রাকচার অনুযায়ী আমার প্রশ্ন সাজাতে হবে এবং কি পয়েন্ট আকারে লিখতে হবে, ডায়াগ্রাম বা ফ্লোচার্ট দিতে হবে এবং পরিষ্কার হ্যান্ড রাইটিং করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা করে আমাদের আনসার করতে হবে। এখন বলো, কার কি প্রশ্ন? আপু শুরু থেকে আসসালামু যদি আলাইকুম একবার আপু। প্রিভিউ করতেন। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা তো যারা লেট করে এসেছি 1 2 3 এই তিনটা একটু বাদ পড়েছে, ওই দুইটার একটু আচ্ছা, স্ক্রিনশট নিতে পারলে ভালো হতো। স্ক্রিনশট আপু আমি ক্লাস রেকর্ড করেছি, রেকর্ড করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আমি হচ্ছে লিঙ্কটা শেয়ার দিয়ে দিব। এর জন্য এখন আর স্কিপ না করে ওকে এখন আপু। হচ্ছে মানে ইয়ে করি, এখন শুধু প্রশ্ন নিই। আমি রেকর্ড করছি আচ্ছা আপু, ক্লাস, সমস্যা নেই। বাই এনি চান্স ধরেন আমি হচ্ছে গিয়ে 1 2 3 সিলেক্ট করলাম, তো আমার কাছে 1-এর পরে 2 নাম্বারটাও আনসার মনে আসতেছে না, তখন 2 নাম্বারটা স্কিপ করে যদি 3 নাম্বারটা লিখি এবং পরে 2 নাম্বারটা লিখি, তাহলে কি এটা কি টিচাররা বিরক্ত হবে? না, না, এটাতে সমস্যা নেই, আপু এটাতে সেকেন্ড হ্যাঁ, ইয়ারে তো হচ্ছে যে ডায়েটেটিক্স সাবজেক্টটাতে হচ্ছে যে বেশি পরিমাণে হচ্ছে যে যে কি বলবো ইনফরমেশন থেকে তো হচ্ছে যে বেশি মানে বর্ণনামূলক প্রশ্ন থাকে বেশি। হুম, হুম, সেখানে আপু কিভাবে লেখা উচিত? মানে বায়োকেমিস্ট্রিতে যেমন আপু স্ট্রাকচার কোনো কিছু শ্রেণী বিভাগ হ্যাঁ, হ্যাঁ, এরকম দিয়ে দেওয়া হয়, কেমিস্ট্রিতেও হচ্ছে যে এরকম স্ট্রাকচার, তারপরে হচ্ছে যে এরকম নর্মাল থাকে, কিন্তু ফুড সায়েন্সে তো যেমন হচ্ছে যে পুষ্টিমূল্যগুলো থাকে এগুলার হচ্ছে ছক আকারে লিখলে তাও কিছু হ্যাঁ, কথা হ্যাঁ। লেখা যায়, কিন্তু ডায়েটেটিক্সটা তো একটু বেশি বর্ণনামূলক টাইপ মানে ওদের তুলনায় আর কি। ওই সেক্ষেত্রে ডায়েটেটিক্সটা আসলে হচ্ছে, কিভাবে লেখা হবে? ডায়েটেটিক্সটা তোমার হচ্ছে পয়েন্ট আউট করে লিখতে হবে এবং যদি কোথাও যদি তোমার অর্গান টাইপের বা কোনো তোমার স্ট্রাকচার যদি দিতে পারো, স্ট্রাকচার বলতে হচ্ছে তোমার ধরো কোনো ফিগার যদি অ্যাড করতে পারো তাহলে ভালো হয়। যে মেকানিজম গুলো থাকে না, মেকানিজম গুলো তুমি ফ্লো চার্ট আকারে দেখাই আপু দিতে পারো। ডায়েটেটিক্সে তো আসে হচ্ছে যে মানে যে কোনো একটা বয়সের হচ্ছে পুষ্টি চাহিদাটা মেনলি চায় আর কি। হ্যাঁ, পুষ্টি চাহিদাটা যদি চাই তাহলে তুমি অবশ্যই এটা পয়েন্ট আউট করে দিবে, পয়েন্ট করে করে লিখবে, হেডলাইন দিয়ে ওটা পয়েন্ট করে দেবে। আচ্ছা আপু, আমাদের হুম, কি এটা ব্লু পেন্সিল লিখতে হবে ভূমিকা, সংজ্ঞা, উপসংহার? এটা
ব্লু পেন দিয়ে ওইভাবে ভূমিকা ওভাবে তো লেখার প্রয়োজন নাই। আমি জাস্ট হচ্ছে বর্ণনা মানে ওভাবে লিখবে যে তোমার সাধারণ জেনারেল কথাটাই তো তোমার ভূমিকা, ওখানে তো উল্লেখ করার দরকার নাই যে এইটা ভূমিকা, এটা উপসংহার, এটা রচনার মতো করে এভাবে তো উল্লেখ করার দরকার নাই। ওটা তুমি তোমার মতো করে লিখে যাবে, কিন্তু তোমার সেন্সে থাকবে যে এটা আমি ভূমিকা লিখছি, এটা উপসংহার লিখছি, বা এটা আমি ডেসক্রিপশন দিচ্ছি। ওকে আপু, থ্যাংক ইউ। আপু আন্ডারলাইন করার জন্য কি কালার পেন ইউজ করতে হবে নাকি ব্ল্যাক কালি দিয়ে করলেই হবে? কিসের জন্য আপু? ইম্পর্টেন্ট যে লাইনগুলো আন্ডারলাইন করতে বলেছেন হ্যাঁ যেন হ্যাঁ হ্যাঁ চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা কালার পেন দিয়ে করলেই সব থেকে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে। আপু বিভিন্ন খাদ্যের যে পুষ্টি মূল্য সেটা কিভাবে লিখবে একটু রিপিট করবেন? খাদ্যের পুষ্টি মূল্য এটা ছক আকারে লিখতে পারো, টেবিল। মানে আপু ছকের আগে মানে জিনিসটা কিভাবে স্টার্ট করবো সেটা জানতে চাচ্ছিলাম। ওইটা মনে করো পুষ্টি মূল্যটা কি সেটা তুমি বর্ণনা করলে যে পুষ্টি মূল্য এটা, এটা সম্পর্কে 2-1 লাইন বলে নিয়ে তারপরে তুমি হচ্ছে ওটা টেবিল আকারে সাজাই দিবে। আচ্ছা আপু, প্রকারভেদ ধরেন হচ্ছে গিয়ে বললো যে পুষ্টি উপাদানের প্রকারভেদটা লেখো, এখন এটা কি আমি নিচে নিচে লিখবো নাকি হচ্ছে গিয়ে একটা যে টাইপ আছে যে হচ্ছে ফ্লো চার্ট আকারে, শাখা প্রশাখার মতো? শাখা প্রশাখার মতো, অবশ্যই ফ্লো চার্ট, ওটাই বলতেছি। যতটা পারবে লেখার মধ্যে ফ্লো চার্ট নিয়ে আসবে, যত ফ্লো চার্ট নিয়ে আসবে তোমার উত্তর করা আরো ইজি হবে এবং তোমার টাইম কম লাগবে, আরো ওটা দেখতেও সুন্দর হবে এবং নাম্বারও বেশি পেতে পারো এটার জন্য, কারণ ওইভাবে লিখলে দেখতে সুন্দর লাগে। এটা আবার একটু বলবেন, মানে পয়েন্ট আকারে লিখবো নাকি ফ্লো চার্ট? ফ্লো চার্ট কিভাবে, মানে একটু আর একটু বললে ভালো হতো। আচ্ছা, ফ্লো চার্ট বলতে মনে করো যে আমি বলি তোমার হচ্ছে, হ্যাঁ আপু, মার্জিয়া আপু ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড পেয়ে যাবে, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। মনে আচ্ছা করো আপু, পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান হ্যাঁ আমি না না, বলছি নিউট্রিয়েন্ট। আচ্ছা ঠিক আছে। নিউট্রিয়েন্ট মনে করো 2 প্রকার। হ্যাঁ, প্রথমে তুমি উপরে নিউট্রিয়েন্ট দিবে, তারপরে 2টা টান দিয়ে 2 প্রকার, প্রধানত 2 প্রকার, একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। 2টা টান দিলা, তার ম্যাক্রো নিউট্রিয়েন্ট আবার হচ্ছে 3 প্রকার। ম্যাক্রো নিউট্রিয়েন্ট থেকে আবার তুমি 3টা শাখা বের করলে, 3টা শাখা বের করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটা দিলে। আর মাইক্রো নিউট্রিয়েন্ট থেকে তুমি হচ্ছে ওয়াটার, পানি, এগুলা যে ভিটামিন, মিনারেলস, এগুলা দিলা। তাহলে এই যে এখানে একটা শাখা থেকে 2টা শাখা, 2টা শাখা থেকে আবার 3টা শাখা বের হলো। ঠিক আছে, এই যে এভাবে একটা ফ্লো চার্ট হয়ে গেল। এভাবে ক্লাসিফিকেশন দিবে, এভাবে যত প্রকারভেদ থাকবে এভাবে করে দিবে। আমি এখানে একটা এক্সাম্পল এনে দেখাতে পারলে বেশি ভালো হতো আর কি, এটা শর্ট টাইমের জন্য দেখাতে পারলাম না। আচ্ছা আপু, বের করবো? একজন একজন প্লিজ। আচ্ছা মানবদেহ গুরুত্ব এই টাইপের এখানে হচ্ছে পয়েন্ট দেয়া, হ্যাঁ ওই 8টা অ্যামাইনো অ্যাসিডের, বাট এটাকে কি ফ্লো চার্টে নেওয়া যায়? মানে এরকম টাইপের কোশ্চেন তো সব টাইপের কোশ্চেনে তো ফ্লো চার্ট আনা যায় না, না? না না না, সবগুলোতে আনতে পারবে না, যেগুলো আনতে পারবে না সেগুলো পয়েন্ট করে লিখবে অবশ্যই। তবে চেষ্টা করবে কখনোই মানে প্যারাগ্রাফ আকারে না লেখার চেষ্টা করবে, সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। থ্যাংক ইউ। আপু 24-এ একটা কোয়েশ্চেন এসেছিল যে রাসায়নিক প্রকৃতি সহ কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। আপু এই কোয়েশ্চেনটা কিভাবে লিখবো, মানে এই ধরনের কোয়েশ্চেন আসলে? কার্বোহাইড্রেট কি সেটা আগে লিখবে, তারপরে কার্বোহাইড্রেটের যে তোমার ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনটা লিখবে। ঠিক আছে, যে তোমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, ওইভাবে ক্লাসিফিকেশন ফ্লো চার্ট আকারে লিখবে। তারপরে ডাইস্যাকারাইড আবার 3 আপু এখানে ধরনের, সেটা রাসায়নিক, দিয়ে দিবে। আপু এখানে ওটা রাসায়নিক যে প্রকৃতিটা আসলে কি বুঝিয়েছে? রাসায়নিক, ওটা কেমিক্যালি তোমার হচ্ছে ওটা ক্লাসিফিকেশনটা আছে, ওটা কেমিক্যালি ক্লাসিফিকেশন যেটা সেটা তুমি ফ্লো চার্ট আকারে লিখবে। ওই যে নর্মাল ক্লাসিফিকেশন যেটা আমরা বললাম না যেভাবে শাখা প্রশাখা করে লিখবে, ঠিক ওটার মতো করে এটাও ওইভাবে লিখবে। আগে শুরুতে হচ্ছে আগে কার্বোহাইড্রেট কি সেটা সম্পর্কে আগে লিখে নিবে, তারপরে হচ্ছে তুমি ওইটা সম্পর্কে লিখবে, ক্লাসিফিকেশন দিবে। জি আপু। আপু আমাদের যাদের হচ্ছে ফুডটা মাইনর, তো আমাদের তো মাইনরে হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে, আর এমনিতে হচ্ছে সবকিছু মিলে 60। তাহলে কি 75 থেকে 40-এ পাস, 60 থেকে 40-এ পাস? এটা 45 মার্কের আমাদের। হ্যাঁ 45, তারপরে হচ্ছে ইন কোর্সে 12, অ্যাটেন্ডেন্সে হচ্ছে 3, ওইখানে 60 না, আর 15টা হচ্ছে প্র্যাকটিক্যাল।
মানে হচ্ছে এখন কি টোটাল 75 থেকে 40-এ পাস, নাকি হচ্ছে প্র্যাকটিক্যাল আলাদা রেখে 60 থেকে 40-এ পাস, ওটা আর কি? রিটেন মার্কের উপরই পাস মার্ক হওয়ার কথা, প্র্যাকটিক্যালের নাম্বার তো ওটাতে অ্যাটেন্ডেন্সের উপরে ওটাতে আসবেই। আর ইন কোর্সে করলেও তো, ইন কোর্সে অ্যাটেন্ড করলে তো ওখানে পাস মার্ক চলে আসে। আপু কি 40% মার্কে হচ্ছে পাস মার্ক আসে, নাকি 40-এ টোটাল 40? এখন হচ্ছে এটা একটু তোমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করে নেবে, কারণ এখন এটা একটু চেঞ্জ হয়েছে, তো এখন বর্তমানে যে কত আছে এটা একটু আমার জানতে হবে। ঠিক আছে, এটা আমাদের সময় একটু চেঞ্জ ছিল। ইন কোর্স আর ফাইনাল মিলেই 40% করার পর যা আসবে সেটাই আমাদের পাস। এই কারণে ইন কোর্সকে বেশি প্রাধান্য দেই আমরা, যেন ভালো মার্কস উঠে আমরা পাস করে নিতে পারি। হুম হুম। আচ্ছা, এটা একটু কনফিউজ ছিলাম, থ্যাংক ইউ। আর আপু সবাই তো মোটামুটি পড়ছে, কিন্তু আমি আজকে থেকে শুরু করছি। আমার মতো বিগিনারদের জন্য যদি কোনো সাজেশন থাকে। কে তৃপ্তি? আচ্ছা, তুমি আপু কোন আপু ইয়ারে? এই দলে আমিও আছি। আয় হায়, আর তোমাদের পরীক্ষা কবে? ইংলিশের মার্কসও খুবই কম, মানে আমার সিটের সবদিন প্রিপারেশন করার উপর। তোমাদের পরীক্ষা কবে? 2 তারিখে? 2 তারিখ। জি আপু। পরশুদিন। আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ, পরশুদিন 2 তারিখ। আজকে এখন খাওয়া দাওয়া করে, এখন অলরেডি 10টা 13 বাজে, এখন অলরেডি তো ডিনার মনে হয় অনেকের হয়ে গেছে, কারো কারো হয়নি। খাওয়া দাওয়া করে আগে হচ্ছে এই কি বলে বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে সেগুলা হচ্ছে একটু চোখ বুলানোর পরে সকালবেলা উঠে খালি প্রশ্ন দেখবে আর উত্তর দেখবে। আপু আর কোনো সাজেশন যারা এক রাতে পরীক্ষা দিবে তাদের জন্য? আর সাজেশন, টেনশন করে ইংলিশে পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ারের প্রশ্ন সবচেয়ে সহজ। সাজেশন একটাই বলবো, পড়ার সময় অবশ্যই বেশি বেশি করে পানি খাবে আর হচ্ছে পড়াশোনা করবে। আচ্ছা আপু, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। আমি হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন এরকম চুজ করতে দেওয়া হয়েছিল, তো আমি ইংলিশ ভার্সন চুজ করেছিলাম, বাট লাস্টলি আমার মনে হচ্ছে যে এখন হয়তো দিতে পারবো না। সো এটাতে কি কোনো প্রবলেম হবে? আই মিন পরীক্ষার সময় তো মোস্ট প্রবাবলি সিলেক্ট করতে হবে নাকি? সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কনফিউশন থাকে একটু ডিপার্টমেন্টে যোগাযোগ করে নিও, তবে আই থিঙ্ক সমস্যা হবে না। আপু বিগত কত বছরের প্রশ্ন পড়তে হবে, মানে দেখলে সেফ জিনিসটা? মিনিমাম 5 বছরের, মিনিমাম 5 বছর। এখনই কিন্তু কল কেটে যাবে, একদম শেষ সময় চলে এসেছি। ম্যাক্সিমাম কয় বছরের? ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে ধন্যবাদ আপু, ম্যাক্সিমাম কয় বছরের কোশ্চেন পড়া ভালো হবে? ম্যাক্সিমাম 10 বছর, এই যে বললো 10 বছর পড়বে। আর শোনো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমার পেজে নক দিও বা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আবার ভিডিও করব বা তোমাদের সাথে আবার ক্লাস নেব। আপু, আপনার একটু ইউটিউব চ্যানেল এন্ড অলসো যদি সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করার কোনো ওয়ে থাকে সেটা একটু বলবেন। হ্যাঁ, আমি তাহলে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব, সেখান থেকে এই আসিয়া মিম নিউট্রি একাডেমি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর আমি আজকের ভিডিওটা আমি ওখানে আপলোড করব। আচ্ছা, ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের আপু, সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাআল্লাহ হ্যাঁ। আবার দেখা হবে। ইনশাআল্লাহ আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।